ছি 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 মোহনবাগান ছি ছি ছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইডি স্পোর্টস 9009। আর আজকের এই ভিডিওতে শুধু একটা কথাই বলবো, ছি মোহনবাগান ছি। সত্যি আমরা অবাক হয়ে যাচ্ছি, এরকম একটা টিম, যে টিমে সমস্ত প্লেয়ারই বাচ্চা, একাডেমির বাচ্চা নিয়ে খেলছে ডেম্পো স্পোর্টস অনেকদিন পরে। আবার ফুটবলে নতুন মাত্রা পেয়েছে, যখন ডেম্পো এক সময় প্রায় 10 বছর পূর্বে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং ডেম্পো প্রায় প্রথম সারিতে ছিল, এবং এদের মধ্যে ম্যাচগুলো হলো, সেই ম্যাচগুলো প্রত্যেকটাই ডার্বি আমরা দেখতাম। সেই ডেম্পো বেশ কয়েক বছর খেলা থেকে হারিয়ে যাওয়ার পর আবার আই লিগে পারফর্ম করেছে, এবং সমীর নায়েক, আর্মান্ডো ক্লাসের এক ছাত্র সমীর নায়েক, এরকম কিছু অখ্যাত, অপরিচিত, আনএক্সপিরিয়েন্সড কিছু খেলোয়াড়দের নিয়ে, একাডেমির প্লেয়ারদের নিয়ে নতুন করে ডেম্পো স্পোর্টস ক্লাব গঠন করেছে, এবং সেই ক্লাব ইস্টবেঙ্গলের পর মোহনবাগানকেও রুখে দিল। এক কথায় কাঁদিয়ে ছেড়ে দিল দুই দলকে, বিশেষ করে আজকে মোহনবাগানকে। কোনোভাবেই গোলের মুখ কিন্তু খুলতে দেয়নি, এবং একটা পজিটিভ অ্যাটাক পর্যন্ত মোহনবাগান করতে পারেনি যেখান থেকে গোল হতে পারত। এরকম একটা দল, যে দলে কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই, কোনো অভিজ্ঞ প্লেয়ার নেই, বিদেশি কথা তো ছেড়েই দাও, ভারতের হয়ে খেলে এমন কোনো প্লেয়ার নেই, এরকম অখ্যাত এবং আনএক্সপিরিয়েন্সড প্লেয়াররা মোহনবাগানের বিরুদ্ধে যে লড়াই রাখলো, বহুদিন ভাই মনে থাকবে। অসাধারণ ফুটবল খেলছে। আমি সমীর নায়ককে সত্যি কুর্নিশ জানাবো যে তার এই অদম ও ইচ্ছায় মোহনবাগানকে কিভাবে আজকে প্রতিটা জায়গায় হোসে মলিনাকে কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছে এই সমীর নায়েক। দারুণ ফুটবল খেলেছে, একেবারে ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রতিটা প্লেয়ারকে পুরো বোতলবন্দি করে দিয়েছে। স্ট্রাইকার ম্যাকলারেন বলো, আর জেমি ম্যাকলারেন বলো, আর জেসন কামিন্স বলো, রবসান রবিনো, দিমিত্রি, কাউকে কিন্তু দাঁত ফোটাতে দেয়নি এই সমীর নায়েকের ডেম্পো ক্লাব। যদি বা মোহনবাগানের সিংহভাগ আক্রমণ ছিল, প্রায় 80-90% মোহনবাগানের দখলেই ছিল, ডমিনেট করেছে মোহনবাগান। ওই পর্যন্ত গোল বক্সে যাওয়ার পর খেই হারিয়ে ফেলেছে। সেইভাবে কেউ সেরকম কোনো পজিটিভ চান্স ক্রিয়েট করতে পারেনি মোহনবাগান যেখান থেকে গোল হতে পারে। আর উল্টে প্রায় 87-88 মিনিটের মাথায় বিশাল কাজ যদি গোল থেকে বেরিয়ে না আসতো, তাহলে কিন্তু অবধারিত একটা গোল কিন্তু ছিল ডেম্পো, এবং লজ্জা কিন্তু আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যেত মোহনবাগানের। এরকম একটা দল, যে দলে আজকে দেখলাম প্রতিটা পজিশনে, প্রতিটা প্লেয়ারের ভিতরে একটা তাগিদ। এবং আজকে খালিদ জামিল এসলো দেখতে, প্লেয়ারদের চুজ করতে এবং তাদের পারফরমেন্স দেখার জন্য। যদি সেই ডেম্পোর প্লেয়ারদের দেখতে আসে, আমি বলবো ভাই এখন ওদিকে নজর দিও না। এরা উঠতি প্লেয়ার, সবে এক একটা পজিশনে তারা খেলতে শুরু করেছে, এবং সবে তারা খেলা শিখেছে। সমীর নায়েকের তত্ত্বাবধানে এখানে থাক আর 2-3 বছর, এবং তৈরি হোক, তারপরে আসো। আর যদি খালিদ জামিল মোহনবাগানে খেলা দেখতে আসে, তাহলে একেবারে নিরাশ করেছে খালিদ জামিল, এবং সে বাড়িতে গিয়ে টেবিলে আলোচনা করবে। এবং তা আমরা যদি দেখি আগামী দিনে যে ভারতীয় দল হবে, সেই দলে মোহনবাগানের বেশ কয়েকজন প্লেয়ার যদি বাদ যায়, তাতে কিন্তু ভাই অবাক হব না। তো এরকমই ফুটবল খেলেছে আজকে মোহনবাগান। তো বিদেশি বলো, মোহনবাগানের ভারতীয় প্রতিনিধিত্ব করে এরকম প্লেয়ারই বলো, কোনো প্লেয়ারই কিন্তু আজকে ভালো ফুটবল খেলতে পারেনি, এবং যে কারণে ডেম্পো আজকে অতি সহজেই মোহনবাগানকে এরকমভাবে রুখে দিতে পেরেছে। এবং মোহনবাগান এই ম্যাচে ড্র করার পর পুরো পাশা উল্টে গেল। এই ম্যাচ খেলার আগে যেটা ছিল বা যেটা হবে বলে আমরা ধরেছিলাম, যে হ্যাঁ, চেন্নাই এফসি ম্যাচ যদি ইস্টবেঙ্গল জিতেও যায়, তাহলে মোহনবাগান ডেম্পোকে হেলায় হারিয়ে দেবে, এই কথা চিন্তা করে প্রায় 90% ফুটবল ভক্ত কিন্তু ভেবেই নিয়েছিল যে ডার্বিতে শুধু মোহনবাগানের ড্র করলেই চলবে, আর ইস্টবেঙ্গল কিন্তু জিততে হবে। এবার পাশা উল্টে গেল, কারণ ইস্টবেঙ্গলে গোল পার্থক্য কিন্তু মোহনবাগান থেকে ঢের গুণ এগিয়ে গেল। এবং আগামী ডার্বি ম্যাচটা এতটাই গুরুত্বপূর্ণ হলো মোহনবাগানের কাছে, ওই ম্যাচ কিন্তু মোহনবাগানের জিততেই হবে, না জেতা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু ইস্টবেঙ্গল ড্র করলেই কিন্তু ফাইনালে চলে যাবে, অর্থাৎ ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজ এসে গেল, যেটা খেলার আগে, ডেম্পো ম্যাচের আগে মোহনবাগানের ছিল। তো চাপে পড়ে গেল মোহনবাগান। আজকে এবার যদি আমি পজিশন নিয়ে এক এক করে বলি, তাহলে অনেক দিন পর দিমিত্রিকে কিন্তু পুরো ম্যাচ খেলিয়েছে মলিনা, এবং দিমিত্রি কিন্তু সেই
চান্স বা সুযোগের কিন্তু সদ্ব্যবহার করতে পারিনি। দিমিত্রি সুলভ ফুটবল কিন্তু আমরা দেখিনি, যদি বা দুই একটা গোলের পাস সে বাড়িয়েছিল, কিন্তু সেই বলেও কিন্তু নির্বিষ করে দিয়েছে সমীর নায়কের ডিফেন্ডাররা। তা দিমিত্রি পুরো ফেল। আমরা পাশাপাশি যদি আমরা বলি রবসন রবিনো, তাহলে রবসন রবিনো দুই একটা ঝলক ছাড়া আমরা আর তার কিছু দেখতে পেলাম না। একটা শট বারপোস্ট, ফার্স্ট বারপোস্ট ঢোকার সময় তাদের গোলকিপার ঠেকিয়ে দিয়েছে অসাধারণভাবে। আজকে ডেম্পোর গোলকিপারকেও কুনিশ জানাবো, অসাধারণ ফুটবল খেলেছে এবং কতগুলো মারাত্মক সেভ সে করেছে। সে সেভগুলো না করলে কিন্তু আজকে ডেম্পো হয়তো একটা কি দুটো গোল খেয়ে যেতে পারতো। প্রথমে আশিস রায়ের যে হেডটা ছিল, আশিস রায় যদি একটু ভালো করে হেডটা রাখতে পারতো তাহলে প্রথম হাফেই কিন্তু মোহনবাগান এক গোলে এগিয়ে যেতে পারতো। দুর্ভাগ্য মোহনবাগানের, আশিস রায়ের শট ঠেকিয়ে দিয়েছে ডেম্পোর গোলকিপার। আর রবসন রবিনোর কথা বলছিলাম যে রবসন রবিনো এছাড়া বাদিক দিয়ে কাট করে সেরকম কিছু করতে পারেনি। লিস্টন ক্লাসও যে খেলাটা খেলে বাদিক থেকে বিপক্ষ রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে, সেই খেলাটা কিন্তু আজকে রবসনের পা দিয়ে দেখলাম না। প্রচণ্ড স্লো, নড়তে চড়তে প্রচণ্ড দেরি হচ্ছে এবং এর লেফট উইঙ্গারটা সবসময় একটা চনমনে থাকে, যেমন আমরা লিস্টন ক্লসের মধ্যে দেখি, আশিক কুনিয়ার মধ্যে দেখি, সেই জিনিসটা কিন্তু আমরা রবিনোর ভিতর কিন্তু দেখতে পেলাম না। তবে পাশাপাশি আমরা দেখালাম যে বিদেশি হিসেবে দুই রবসন রবিনো কিন্তু পুরোপুরি ফ্লপ। ফার্স্ট হাফে টম আলডেড যথেষ্ট ভালো খেলেছে। এই দুজন প্লেয়ারকে যদি তুমি বাদ দাও, টম আলডেড আর আলবার্টো রড্রিগেজ, বাকি কোনো বিদেশির কাছ থেকে কিন্তু সেরকম পারফরমেন্স পাচ্ছি না। জেসন কামিন্স দিমিত্রি পেট্রোরাসের কাছ থেকে একটা ভালো বল পেয়েও কিন্তু গোল করতে ব্যর্থ হলেন। এছাড়া কামিন্স গত বছরে যে ফুটবলটা খেলেছিল, তার পা থেকে যে ফুটবলটা মলিনা বের করে নিয়েছিল, এবছর কিন্তু সেটা গুটিয়ে রেখে দিয়েছেন। অর্থাৎ সেই বুট হয়তো তিনি পড়ছেন না। বুঝতে পারছি না যে কামিন্সের হলোটা কি। কামিন্সও কিন্তু সেইভাবে আর এবছর ভরসা দিতে পারছে না। সুতরাং আমি কামিন্সকে তিনটে প্লেয়ার, তিনজন বিদেশি কিন্তু পুরোপুরি ফ্লপ। যদি আছে ম্যাকলারেন, ওরকম সুবর্ণ সুযোগ কিভাবে মিস করেন, ম্যাকলারেনের মতো প্লেয়ার পরপর দুটো গোল তিনি মিস করেছেন এবং তার থেকে একটা গোল হলে কিন্তু অবাক হওয়ার কিছু ছিল না। ম্যাকলারেনেরও সেরকম যে সবাই মিস করছে, তার সঙ্গে সঙ্গে তিনিও একই দলে পড়ে গেলেন। 4 নম্বর আমাদের বিদেশি ফ্লপ। দুজন শুধু সাকসেস আছে, এক হচ্ছে টম আলডেড যথেষ্ট চেষ্টা করেছে এবং আলবার্টো রড্রিগেজ চেষ্টা করেছেন। আমি আরেকজন প্লেয়ারের কথা বলবো, এতদিন পর চান্স পেয়ে এরকম এখনও শিশুসুলভ ফুটবল খেলাটা ঠিক না। যেভাবে দীপেন্দু বিশ্বাস ফাউলটা করলো ডেম্পোর ওই প্লেয়ারটাকে, এখানে কিন্তু রেড কার্ডও সে খেয়ে যেতে পারতো। তো রেফারি কিন্তু এক্ষেত্রে ভাগ্য ভালো, হলুদ কার্ড দেখে সতর্ক করে দিয়েছে। এইরকম দায়িত্বজ্ঞানহীন ফুটবল খেললে কিন্তু দীপেন্দ্র বিশ্বাসের ভবিষ্যৎ অন্ধকার। সুতরাং তাকে বোঝাতে হবে, কোচকে অবশ্যই দীপেন্দ্র বিশ্বাসকে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে এবং তার জন্য কিন্তু দলেরও ক্ষতি হয়ে যেতে পারত। তো দীপেন্দ্র বিশ্বাসের কথা বললাম। আজকে আশিস রায়ের খেলাটা আমার ভালো লেগেছে, কারণ বারবার ওভারল্যাপে গিয়ে সেন্টারগুলো রাখছিল, কিন্তু কার উদ্দেশ্যে সেন্টার রাখছিল আমি তো ফরওয়ার্ডে কাউকে মাথা ছোঁয়াতেই দেখি না মোহনবাগানে। তো এক্ষেত্রে আশিস রায়ের কিন্তু আমি তাগিদটা বা তার যে প্রয়াস সেটা কিন্তু প্রশংসা করতে ছাড়বো না। শেষ ভাগে আপুইয়া নামার পর খেলায় মোহনবাগানের ঝলক বাড়ে এবং সেই পিরিয়ডটা কিন্তু মোহনবাগান যথেষ্ট অ্যাটাক করেছিল। দুর্ভাগ্য যে ডেম্পোর ডিফেন্স এতটাই অ্যাক্টিভ ছিল, এতটাই সচেষ্ট ছিল যে ওই সমস্ত অ্যাটাকগুলোকে নির্বিষ করতে তাদের কিন্তু সময় লাগেনি। এবং আমরা যদি বলি আজকে ইয়ার কথা, অভিষেক সূর্যবংশী কিন্তু থাপার খেলা এখনও খেলতে পারছে না। আর সাহাল আব্দুল সামাদ বলেছিলাম যে কথা, সেটাই হলো যে যেদিনকে খেলবে সাহাল আব্দুল সামাদ সেদিনকে বাকিরা দর্শক, আর যেদিন খেলবে না সেদিনকে উনি দর্শক, বাকিরা প্লেয়ার। আজকে সাহাল আব্দুল সামাদের সম্বন্ধে একই কথা বলা যায়, জঘন্য ফুটবল খেলেছে। সেরকম ড্রিবলিং, গোল বক্সের মধ্যে 2-3 জনকে ড্রিবলিং করে গোলের শট, এই ধরনের আশা করেছিলাম, কিন্তু তার পা থেকে সেই রকম কিছুই আসেনি। তো আজকে আলটিমেটলি যে ঘটনাটা ঘটলো, তাদের একটা ম্যাচ, সেটা জেতা ম্যাচ হেলায় মোহনবাগান আজকে ড্র করে ডার্বি ম্যাচটাকে কিন্তু আরও
ভয়ঙ্কর করে তুললো মোহনবাগানের কাছে, এবং এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের কাছে মরণবাচন লড়াই। এবং এই ম্যাচে যদি মোহনবাগান জিততে না পারে তাহলে এবছরের মতো কিন্তু সুপার কাপ থেকে মোহনবাগান বিদায় নেবে, অর্থাৎ অধরাই থেকে যাবে সুপার কাপ, এবং এটাই কিন্তু বাস্তব। তো আর হোসে মলিনা আজকে টিম যেভাবে নামিয়েছিলেন, প্রথমতটা 8জনই চেঞ্জ করে ফেলেছেন, এটা ঠিক না। এই কারণে ঠিক না বলছি যে টিম একবার সেট হয়ে গিয়েছিল, সেই টিমটাকে হঠাৎ করে চেঞ্জ করছেন মলিনা, যারা স্বভাবসিদ্ধভাবে করে থাকেন, তাহলে তাদের ছন্দটা নষ্ট হয়েছিল। কে কোথায় খেলে, কার সাথে কীরকম সম্পর্ক, সেটাই কিন্তু যে কার সাথে কীরকম কম্বিনেশন গড়ে উঠেছিল, সেই কম্বিনেশন আবার নতুন করে তৈরি করতে কিন্তু সময় লাগছে, এবং এটাও একটা কিন্তু মোহনবাগান ড্র করার কারণ হতে পারে। এত পরীক্ষা নিরীক্ষা করা এটা কিন্তু ঠিক না। আমরা বললে কি হবে, আমরা গত বছর থেকে বলে আসছি, কিন্তু হোসে মলিনা কিন্তু শোনার পাত্র নন। তিনি এটা আজকে ড্র করার পরে যদি তিনি শুধরে যাবেন সেরকম কিছু বলে আমার মনে হচ্ছে না। তো আমরা আগামী 31শে অক্টোবর অপেক্ষা করে থাকবো ডার্বি ম্যাচের জন্য। সেই ম্যাচে মোহনবাগান কী করে। ইস্টবেঙ্গল কিন্তু 4-0 গোলে চেন্নাই এফসিকে হারিয়ে পুরো ফুটছে, এবং টিমের কিন্তু এখন মনোবল প্রচণ্ড বেড়ে গেছে। মোহনবাগান ড্র করার ফলে তাদের মনোবল কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেছে, এবং তারা প্রচণ্ড চনমনে 31শে তারিখে ডার্বি ম্যাচের জন্য তারা প্রস্তুত। এরকম ইস্টবেঙ্গলকে পেয়ে মোহনবাগান কতটা সুবিধা করতে পারে আমরা 31শে অক্টোবরই দেখব। তো আজকে আর ভিডিওটা বাড়াবো না, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।